নমস্কার। আজ বিশ্ব আইভিএফ ডে, ওয়ার্ল্ড আইভিএফ ডে। আমার মতে কিন্তু আইভিএফ মানুষের এক্সিস্টেন্সের জন্য একটা খুব বড় আশীর্বাদ। আমরা তো সবাই চাই যে আমাদের জিন পুল, আমাদের মতন আরও কেউ আবার করে ছোটোবেলাটা বাঁচতে। এবং সেই ক্ষেত্রে যেহেতু দিনে দিনে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ইনফার্টিলিটি রেটটা বেড়ে চলেছে, সেইখানে বোধহয় সমাধান বলতে যেটা সবচেয়ে বড় তা হলো আইভিএফ। এখন আমি তো একজন জেনেটিসিস্ট, আমি কেন এরকমভাবে কথাগুলো বলছি? এখানে দেখুন, অনেক সময়ই সঠিক পরামর্শর অভাবে মানুষের হয়তো প্রয়োজন নেই আইভিএফ দিয়ে যাবার তার সমস্যাটা সমাধানের জন্য, তাও তারা যান। আবার অনেক সময় আমি ক্লিনিশিয়ানদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে যখন বলেছি যে বারবার মিসক্যারেজ হচ্ছে, এরকম প্রবলেম হয়েছে, কি করেছেন? ডোনার নিয়ে এগিয়ে গেছেন। এখানে আমার একটা বক্তব্য আছে, সমস্যাটা কোথায় এবং সমস্যাটা কোন দিকে এটা জানাটা খুব জরুরি। সমস্যা বাবার দিকেও হতে পারে, সমস্যা মার দিকেও হতে পারে। ধরুন সমস্যা মার দিকে, আর আমরা বাবা স্পার্মটা ডোনারের নিয়ে নিলাম, বা ঠিক উল্টো, সমস্যা মার দিকে, আমরা ওভামটা ডোনারের, মার দিকে নয় অথচ ওভামটা আমরা ডোনারের নিয়ে নিলাম। তাহলে কি আদৌ আমার সমস্যার সমাধান হবে, নাকি বারবার আইভিএফ ফেলিওর বা ইনিশিয়াল ইমপ্লান্টেশনের পরে মিসক্যারেজ, এই একই জিনিস আমাদেরকে দেখতে হবে? সুতরাং যখন এরম ধরনের সমস্যা হচ্ছে, ইনফার্টিলিটি, 3বারের মতন 2বারের অতিরিক্ত আর্লি মিসক্যারেজ, বা বাচ্চার ইউএসজিতে কোনো অ্যাবনর্মালিটি ধরা পড়েছে, অথবা প্রথম সন্তান যে কোনো নিউরো ডেভেলপমেন্টাল, নেফ্রোটিক, নিউরোসাইকিয়াটিক ডিসঅর্ডারে এফেক্টেড। দেখুন, অটিজম নিয়ে রোজ রোজ প্রশ্ন পাই। গতকাল রাত্রিরেও একজন বাবা মা তাদের অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে। এখানে তাদের প্রথম সন্তানটি অটিজম। দেখুন, অটিজম ডায়াগনোসিস করলেও তার কারণটা কিন্তু আমরা খুঁজে বার করছি না, এবং অটিজমের কারণ বিভিন্ন রকমের হয়। তাদের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার হচ্ছে, 2021 সালে তারা তাদের প্রথম সন্তানটির জেনেটিক টেস্টিং করিয়েছিলেন, সেখানে একটি ফাইন্ডিং ছিল। কিন্তু তারপরেও যখন দ্বিতীয় সন্তান নেওয়া হয়েছে, তখন যে একজন জেনেটিসিস্টের সঙ্গে কনসাল্ট করা দরকার, যে এই সন্তানটি নর্মালি আসার জন্য আমরা প্রিনেটাল টেস্টিং করে দেখে নেব কি না। অ্যাকচুয়ালি আমি যখন তাদেরকে বুঝিয়ে পুরোটা বললাম, ওনারা মানে তখন ভাবছেন যে এখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন 28 সপ্তাহ পেরিয়ে গেছে, এখন আমাদের হাতে আর বিশেষ কিছু নেই, অথচ এখন ইউএসজিতে কিছু সমস্যা ধরা পড়েছে। তো আমরা এখন তার সমাধানের চেষ্টা করছি কিভাবে কি করা যায়। কারণ প্রায় 29 সপ্তাহ, এখন যদি আমি কোনো জেনেটিক টেস্টের জন্য পাঠাই, রিপোর্ট আসতে 32 সপ্তাহ, কোনো ইন্টারভেন করা পসিবল নয়। সাধারণত জেনেটিক সমস্যা থাকলেও ভারতবর্ষের নিয়ম অনুসারে 24 সপ্তাহের মধ্যে আমাদের এই ডিসিশন নিতে হয়, বাবা মা, ক্লিনিশিয়ান, জেনেটিসিস্ট সবাই মিলে। আর যদি তারপরে হয় তাহলে মেডিকেল বোর্ড বসে, তো এত অ্যাডভান্স স্টেজে নেওয়া সম্ভব না। আবার গত পরশু দিনকে একটি কাপল এসছেন, আমাদের প্রতিবেশী দেশ থেকে এসছেন। তাদের বাবা, যিনি, তার প্রোগ্রেসিভ সেন্সরি নিউরাল হিয়ারিং লস আছে। এবারে উনি এসে বলেছেন যে উনি হয়তো শুনেছেন পিজিটিএম, ভ্রূণ বাঁচবো জিনের ডিফেক্টের জন্য, এটা করে আমরা এগোবো। এবার যিনি ক্লিনিশিয়ান, অত্যন্ত ভালো এবং তিনি বোঝেন, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন আপনারা আমাদের জেনেটিসিস্ট আছেন, তাদের সঙ্গে আগে তার সঙ্গে কনসাল্ট করুন। জাস্ট হট করে চলে যাননি, কারণ ওনারা এরকমভাবে বিশ্বাসই করেন না যা হোক তা হোক করে কিছু একটা করে দিলাম আর তারপরে সন্তান সুস্থ হলো না, আমরা দিতে পারলাম না, সেই ভয়ঙ্কর দায়টা ওনারা নিতে চান না। আমার সঙ্গে কনসাল্ট করবার পরে আমি প্রথম বললাম যে তার হিস্ট্রি নেওয়া, সমস্ত মেডিকেল ডিটেলস নেওয়া, ফ্যামিলি হিস্ট্রি নেওয়া, এবং সেখানে দেখে আমার যেটা মনে হলো এটা অটোসোমাল রিসেসিভ টাইপ হতে পারে। অর্থাৎ বাবার থেকে সেটা সন্তানে গেলেও সন্তান কেরিয়ার মাত্র হবে। মারটাও দেখে নিতে বললাম, কারণ হচ্ছে যে বাবা মার না দেখে নিয়ে এটা আদৌ আমাদের জেনেটিক টেস্টিং লাগবে এমব্রায়োতে, সেটাই আমি বুঝতে পারি না। এক্স লিঙ্কড বেরোয় অনেক সময় সমস্যা, বাবার থেকে এক্স তো পায় না ছেলেরা। আবার এক্স লিঙ্ক রিসেসিভ হলে মেয়ে পেলেও মেয়ে শুধুমাত্র কেরিয়ার হবে, তাহলে সেখানে আমার এমব্রায়ো টেস্টিং দরকার নেই।
সুতরাং এই জায়গাটা একজন জেনেটিসিস্টের সঙ্গে পরামর্শ করে আইভিএফ নিয়ে এগোন। দেখুন, আইভিএফে আমরা কিন্তু কিছু পাল্টাচ্ছি না। যদি আপনাদের স্বাভাবিক উপায়ে সন্তান হতে গিয়ে বারবার সমস্যা হয়ে থাকে, বা প্রথম সন্তান কোনো একটি জেনেটিক ডিজিজে আক্রান্ত হয়ে থাকে, শুধুমাত্র আইভিএফ করে সেই আপনাদেরই এগ, আপনাদেরই স্পার্ম নিয়ে আমার কিন্তু সমস্যার সমাধান হবে না। এই সংক্রান্ত একটা রিপোর্ট কয়েকদিন আগেই আমি পড়লাম, আমাদের ভারতবর্ষে হওয়া থ্যালাসেমিয়া। আমি অনেক বছর আগে থেকেই বলে যাচ্ছি, যেখানে সেকেন্ড চাইল্ড প্ল্যান করুন এবং সেকেন্ড চাইল্ডকে সঠিকভাবে প্ল্যান করে আমরা একটি থ্যালাসেমিয়া ফ্রি ভ্রূণকে যদি বাঁচতে পারি, আর প্রথম সন্তানের সঙ্গে তার HLA টাইপিংটা ম্যাচ, দুটো প্রিমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং ভ্রূণে করব, PGT-M, PGT-H, আহমেদাবাদে হয়েছে আমাদের ভারতবর্ষে। সেখানে ছোট বোনটি এইভাবে প্ল্যান করে হয়তো 3বার এগ কালেকশন করতে হয়েছে, তার মধ্যে থেকে একটা ভ্রূণ পাওয়া গেছে যেটা PGT-M এর দিক থেকেও থ্যালাসেমিয়া, যার মধ্যে যায়নি 2টো কপি, এবং যার মধ্যে প্রথম সন্তানের সঙ্গে যেটা আমাদের HLA টাইপিং আছে ম্যাচ করেছে। তার থেকে যে কন্যা সন্তান হয়েছে, সেই বাচ্চাটি 10 মাস বয়সে যখন গেছে, তখন তার থেকে স্টেম সেল নিয়ে ট্রান্সপ্ল্যান্ট করে প্রথম যে ভাই ছিল তার সুস্থতা এসছে। সুতরাং সঠিক প্ল্যানিং দরকার। শুধুমাত্র আইভিএফ উইল নট সলভ অল ইউর প্রবলেম। আইভিএফ অবশ্যই সলভ করতে পারে যদি আপনারা সঠিক ক্লিনিশিয়ান এবং জেনেটিসিস্টের সঙ্গে পরামর্শ করে এগোন। আইভিএফ অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু তার সঠিক ব্যবহার প্রয়োজন।